বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস। কোন জাদু মন্ত্রে এই বঙ্গে ফের গেরুয়া ঝড় উঠবে? উত্তরের খোঁজে বঙ্গ বিজেপি। আমরা যেটা এর আগে আলোচনা করেছিলাম যে লোকসভা নির্বাচনের ঠিক 1 মাসের মধ্যেই নতুন ভাবে আহ চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এবং সেই উপনির্বাচনের মধ্যে 3টি কেন্দ্রে কিন্তু বিজেপি লোকসভা ভোটে বিধানসভা কেন্দ্র নিরিখে কিন্তু এগিয়েছিল, এবং প্রায় প্রতিটা কেন্দ্রে ডবল ভোটে এগিয়েছিল। কিন্তু যদি আমরা দেখি সেই 3টি কেন্দ্রে তো হারালো, সেই সঙ্গে মানিকতলাও ব্যাপক ভোটে, যেটা 3000-এর কমে উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী তাপস রায় সেখানে পরাজিত হয়েছিলেন। সেই মানিকতলা কেন্দ্রে প্রায় আরো প্রায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন সুপ্তি পান্ডে। এখন এই প্রশ্নগুলো সদুত্তর এখনো খুঁজে চলেছে বিজেপি, যে কিভাবে এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে ওঠা যায় এবং কোন জাদুমন্ত্রে আবার বঙ্গ রাজনীতিতে গেরুয়া ঝড় তুলবেন। কে শক্ত হাতে ধরবে দলীয় সংগঠনের লাগাম? লোকসভা ভোটের ফল প্রকাশের পরে 1 মাস কেটে গিয়েছে। আর ঠিক 1 মাসের মাথাতেই আবারও একটা বড় ধাক্কা বিজেপির শিবিরে, যে জেতা 3টি আসন সেটা প্রায় বেশ ভালো মার্জিনে তারা পরাজিত হয়েছে। মানিকতলা ছাড়া বাকি 3টে আসনই বিজেপির দখলে ছিল। বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ 4টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কাছে পর্যদস্ত হলো গেরুয়া প্রার্থীরা। এবারের লোকসভা ভোটে 2021-এর বিধানসভা ভোট শুধু নয়, এবারের লোকসভা ভোটেও এই 3 বিধানসভা আসনে তাদের লিড ছিল। আর 1 মাসের ব্যবধানে উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি নিজেদের ঠান্ডা দিয়ে দিল তৃণমূল। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বিস্তর ছোটাছুটি করেও তাদের কিন্তু একটা গড়ও রক্ষা করতে পারলেন না, এবং তৃণমূল কংগ্রেস তারা তাদের মতন করেছে। কিন্তু ঠিক তার পরপরই যেদিন প্রকাশিত হয়েছে ফলাফল এই 4 কেন্দ্রের, ঠিক তার একদিন বাদে রবিবার 14ই জুলাই আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে ভোট পরবর্তী সন্ত্রাস যারা, সেই রাজভবনের সামনে সেখানে হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের অনুমতি নিয়ে সেই 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত যে ধর্ণা মঞ্চ, সেখানে 300 জন নিয়ে ধর্ণা মঞ্চ, এবং সেখানে নেতাদের বক্তব্য শুনলাম। এবং অভূতপূর্বভাবে সেখানে দেখলাম যারা রয়েছেন তারা প্রত্যেকে শুভেন্দু অধিকারীর কাছের লোক বলেই পরিচিত, তাদেরকে আমরা দেখলাম। এবং আরেকটি বিষয় যেটা লক্ষ্য করা গেল, সেখানে হাজির হয়েছেন তথাকথিত বঙ্গ বিজেপি সঙ্গে প্রায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া তথাগত রায়ের। তিনি নানা রকম মন্তব্য করে একটা সময় বঙ্গ বিজেপিকে বিপদে ফেলেছিলেন। সেই তথাগত রায় আজকে কিন্তু দেখলাম যে রাজভবনের যে ধর্নার সামনে যে ধর্না, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার নেতৃত্বে সেখানে তিনি ছিলেন অর্জুন সিং, ছিলেন তাপস রায়, ছিলেন কৌস্তব বাগচি, ছিলেন তমগ্ন ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ আরো একাধিক নেতারা, তাদেরকে আমরা দেখতে পেলাম। এখন প্রশ্ন হলো যে এরপরে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ কি? পরিসংখ্যান বলছে 2021-এর তুলনায় এই উপনির্বাচনে রায়গঞ্জে বিজেপির ভোট কমেছে 25%, রানাঘাট দক্ষিণে 13%, বাগদায় 12%, আর মানিকতলায় কমেছে 33%, সামান্য বেশি। ফলে হাওয়া যে ভালো নয় তা উপনির্বাচনগুলির ফলাফল পর্যালোচনা করলেই বোঝা যাচ্ছে। দলের রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য ও নির্বাচনী বিপর্যয়ের জন্য সন্ত্রাসকে দায়ী করেও নিজেদের ত্রুটি বিচ্যুতির কথা কিন্তু স্বীকার করেছেন। কিন্তু কোন চিকিৎসা পদ্ধতিতে এই যে বিজেপি নেতৃত্ব সাংগঠনিক অসুখ যে নিরাময় করবেন, তা কিন্তু এখনো কেউ খোলসা করে বলতে পারছেন না। উপনির্বাচনের ফলাফলের পরে সাংগঠনিক যে রদবদলের দাবি আরো জোরালো হয়েছে। বিজেপির যে নুয়ে পড়া সংগঠন একটা ছিল, সেই সংগঠনের যে হাল কতটা খারাপ, বিশেষ করে 29টি আসন জয়লাভের পরে তৃণমূল আর কিন্তু কেউ এই যে 3টি জয়ী কেন্দ্র
সেখানে আর বিশেষভাবে কেউ কিন্তু মাঠে নামেননি বিজেপি, নাহলে কিন্তু এইভাবে পরাজিত হতে হতো না। বিজেপির এক প্রবীণ নেতার কথায় 4 কেন্দ্রে ভোট প্রচার করতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ যাননি, কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার তারা কিন্তু দৌড়ে বেরিয়েছেন। তারা এমনকি রায়গঞ্জে একসঙ্গে মিছিলে হেঁটেছেন শুভেন্দু এবং সুকান্ত মজুমদার। কিন্তু তারপরেও এই ভরাডুবি হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে এই নেতৃত্ব দিয়ে আর বঙ্গ বিজেপি চলবে না। আশু প্রয়োজন নেতৃত্ব বদলে। বিজেপি নেতৃত্বে ধারণা সাংগঠনিক দুর্বলতায় পরাজয়ের অন্যতম কারণ। প্রশ্ন হলো যে বিজেপি নেতৃত্বের যখন ধারণা হচ্ছে, শুনছে কে? তারা কি বুঝতে পারছে না? অর্থাৎ এই যে একটা সবসময় কৃত্রিম ভাবে বিজেপির সংগঠন দেখানো, যেটা আমরা এর আগে নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর, লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরে আর আমরা একটা প্রতিবেদন করেছিলাম, এবং আমি একটি প্রতিবেদন করেছিলাম যে প্রতিবেদনে বলেছিলাম যে কি দেখলাম 5 কেন্দ্রে নির্বাচনের যে দায়িত্বে আমার ছিল কভারেজ করা সাংবাদিক হিসেবে। তো সেখানে আমি যেটা দেখেছিলাম তাই নিয়ে একটি ভিডিও, যে একটি প্রতিবেদন আমরা করেছিলাম, সেই প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম যে হাওড়া, কলকাতা, উত্তর, দক্ষিণ, দমদম এবং যাদবপুর, এই 5টি কেন্দ্রে বিজেপির সংগঠনের কি অবস্থা। মিছিল মিটিং এ প্রচুর লোক, বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। সেই লোকগুলো সোশ্যাল মিডিয়াতে, সেই মিছিল মিটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে তাদের যে প্রত্যাশা, তাদের যে কাজের পদ্ধতি, তা তারা দেখিয়ে দিচ্ছেন যে আমরা তো আছি, আমরা তো আছি। কিন্তু অ্যাকচুয়ালি একদম নিচের তলায় যে সংগঠন একদমই নেই, বুথ স্তরে যে সংগঠনের হাল খারাপ, সেটা কিন্তু ভোটের নির্বাচনেই সেটা বুঝে দেওয়া গেছে। নির্বাচনের দিন যে চোখে চোখ রেখে যে লড়াই দেওয়ার কথা, সেই লড়াই কিন্তু বিজেপি যে সংগঠন, সেই সংগঠন দেওয়া যায়নি। তাও 2019 সালের যে নির্বাচনে 18টি আসন এখান থেকে বিজেপি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল, সেখানে যে সংগঠনটা ছিল, সেই নুয়ে পড়া সংগঠনের অবস্থা কিন্তু খুবই খারাপ, এটা দেখে বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, বিজেপির বড় অংশের এখন অভিমত, ঘুরে দাঁড়াতে হলে এক সূত্রে বাধ্য হবে গোটা দল। তো যে বলছিলাম, একটা শুভেন্দু অধিকারী, একটা দিলীপ ঘোষ, হ্যাঁ কখনো সেটা সুকান্ত মজুমদার, এরকম নানা লোকের যদি নানা রকম দলে থাকে, অর্থাৎ শুভেন্দু বিজেপি, সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপির বাইরে বেরিয়ে এসে দলের নিচু তলাকে ঐক্যবদ্ধ বিজেপির বার্তা দিতে হবে। হ্যাঁ, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস, তারাও কিন্তু বুঝেছে এইবারে কোথাও একটা বোধহয় তাদের শক্তভাবে হাল ধরতে হবে। কারণ 2019 সালে যেভাবে তারা এই বাংলায় নির্বাচন করেছিল এবং যেভাবে সংগঠন তৈরি করেছিল, সেই সংগঠন কিন্তু এখন আর নেই। এই সংগঠনকে তৈরি করতে হলে অবশ্যই প্রয়োজন যে দলের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে অবশ্যই বদল ঘটাতে হবে। না হলে কিন্তু এই নুয়ে পড়া সংগঠনকে ফের শিরধারা সোজা করে দাঁড় করানো মুশকিল। 2026 সালের নির্বাচন আসন্ন, এবং এখন থেকে যদি সেই 2026 সালের নির্বাচনের জন্য যদি পথে না নামা যায়, এবং সত্যি সত্যি কথা যে এরপরে কিন্তু আরো বেশ কয়েকটি কেন্দ্রের উপনির্বাচন আছে, যেমন মেদিনীপুর হবে, এবং আরো 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 যেমন বাঁকুড়া আছে, তেমনি বেশ কয়েকটি কেন্দ্রের কিন্তু উপনির্বাচন আরো বাকি রয়েছে। এবং সেই উপনির্বাচনে বিজেপির যে সাংগঠনের এখন যা অবস্থা, সেই সংগঠনকে ঝাড়াই বাছাই করে আবার ঠিকঠাক করে করতে হলে অবশ্যই ঠিকঠাক একজন কাউকে দায়িত্ব দিতে হবে। দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি চুপ করে গেছেন। তিনি তো বলেই দিয়েছেন যে তাকে যদি আর কাজ দেওয়া না হয়, তিনি আর দল করবেন কিনা বা পার্টি করবেন কিনা তিনি ভাববেন। সেটা যেমন একদিকে, তেমনি অন্যদিকে আজকে অর্থাৎ রবিবাসরীয় দুপুরবেলা সকাল 10টা থেকে বিকেল 2টো পর্যন্ত, দুপুর 2টো পর্যন্ত যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বঙ্গ বিজেপির যে টিমকে আমরা দেখলাম, সেখানে সুকান্ত মজুমদার ছিলেন না। যে টিমকে আমরা দেখলাম, যে তারা বলা যায় যে যেমন তৃণমূল থেকে আসা, যেমন একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে আহ তাপস রায়, অর্জুন সিং, এই যারা যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই, বা কৌস্তব বাগচি কংগ্রেস থেকে আসা, মানে এই প্রত্যেকে, সজল ঘোষ,
প্রত্যেক নেতাই কিন্তু দেখা যাচ্ছে অন্য দল থেকে আসা। তো আহ, এখন দেখার যে কোন দিকে কার পাল্লা ভারী, অর্থাৎ বঙ্গ বিজেপি এবার কি শুভেন্দু অধিকারীর হাতেই এই যে পুরো সংগঠনের ভার সেটা কি দিয়ে দেবেন? কারণ এখানে বিজেপির কিন্তু আর সে অর্থে কোনো মুখ নেই, নাকি ওই যে আমরা যেটা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করতে গেলে যে মহিলা মুখের প্রয়োজন, সেরকম কোনো মহিলাকে আবার সংগঠনের দায়িত্বে নিয়ে আসবেন, এবং যিনি একদিকে যেমন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অন্যদিকে যে যে সমস্ত নেতারা রয়েছেন, অর্থাৎ যদি বলা যায় যে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, এই যে মানে প্রত্যেকের সঙ্গে ভারসাম্য রেখে চলার পক্ষে যিনি থাকবেন তাকেই হয়তো সংগঠনের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু সত্যি সত্যি কাকে এখন কেন্দ্রীয় নেতৃত্ব এই বঙ্গ বিজেপির দায়িত্ব সঁপে দেয়, সেদিকেই আমাদের নজর। কিছুদিন আগে আমরা বেশ কয়েকটা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, সেখানে বলা হচ্ছে যে জগন্নাথ সরকার, অর্থাৎ যিনি রানাঘাট থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন, তাকে বঙ্গ বিজেপির দায়িত্ব দেয়া হবে। তিনি একটা আরএসএস এর খুব কাছের লোক এবং দীর্ঘদিন আরএসএস এর সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আরএসএস এর নির্দেশে তিনি বিজেপিতে যোগদান করেছেন, যেটা দিলীপ ঘোষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। কিন্তু সত্যি সত্যি এই অবস্থায়, যেখানে শুভেন্দু অধিকারী একটা বিরোধী দলনেতা বা মুখ, তারপরে আবার জগন্নাথ সরকারকে যদি কেউ কি মেনে নেবে, এটাও কিন্তু একদিকে ভেবে দেখার বিষয় রয়েছে। এমন কাউকে দায়িত্ব দিতে হবে যে অন্তত এই যে একদিকে যেমন শুভেন্দু বিজেপি, সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপির বাইরে বেরিয়ে দলকে এক সূত্রে বাঁধতে পারবে, এবং সেই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস এরও একটা ভরসার জায়গা রয়েছে, এরকম কাউকে দায়িত্ব দিতে হবে। তবেই যদি বঙ্গ বিজেপি, এবং শুধু তাই নয়, যদি দেখা যায় যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, পথে নেমে যে আন্দোলন, সেই আন্দোলনও কিন্তু করতে হবে। তবেই একমাত্র সম্ভব যে এই সংগঠনকে ফের আবার চাঙ্গা করে নেওয়া, কর্মীদের মাঠে নামানো। হ্যাঁ, তারা উৎসাহিত হবে। এরকম কাউকে দায়িত্ব দিতে হবে। এখন দেখার যে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির, তারা এই বাংলার জন্য কার কাঁধে দায়িত্ব সঁপে দেয়। আপাতত আমাদের নজর সেদিকেই থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।